কাছের মানুষ ১৫। জগৎ সংসারের সব কেনর উত্তর মেলা ভার। কিছু কিছু কেন নিজে নিজেই হাত পা ধড় মুন্ডু গজিয়ে বিকট আকার ধারণ করে। কিছু কেনর জন্ম হয় সমাজ, সংসার, মানুষের নিত্য নতুন চাহিদায়। আবার অজস্র কেন শুরু থেকেই মোড়া থাকে কুয়াশার আবরণে, শেষেও তাই। এত সব জটিল তত্ত্বকথা অবশ্য আদিত্যর মাথায় ঢোকে না। তবু মাঝে মাঝে ভাবনাগুলো তার কাছে আসে বইকি, আসতেই থাকে অবিরল ঢেউয়ের মতো। সামুদ্রিক ফেনা হয়ে প্রশ্নেরা বুকে ছড়িয়ে থাকে। যে আদিত্যকে একটি দিনের জন্য ছেলেমেয়ের লেখাপড়ার দিকে চোখ তুলে তাকিয়ে দেখতে বলেনি ইন্দ্রাণী, সেই আদিত্যকে হঠাৎ কেন ইন্দ্রাণী চাপিয়ে দিল তিতিরকে ১১ ক্লাসে ভর্তি করার দায়িত্ব? এই যে বাপ্পা আজ ইন্টারভিউ দিতে চলে যাবে ২০০০ কিলোমিটার দূরের এক শহরে, কেনই বা তা নিয়ে আদিত্যর সঙ্গে একটি বারও আলোচনা করার প্রয়োজন মনে করল না ইন্দ্রাণী? ছেলে চলে যাওয়ার চিন্তায় ইন্দ্রাণী যে ভেতরে ভেতরে গুমড়োচ্ছে, এ কথা কি আদিত্য বোঝে না? খুব বোঝে। তবু তার সামনে কেন এতটুকু হালকা হয় না ইন্দ্রাণী? রঘুবীর প্রশ্ন করল, হলো কি রায়দা, এত কি ভাবেন? ঝম ঝম বৃষ্টি ঝরে চলেছে বাইরে। চায়ের দোকানের বেঞ্চি থেকে ফুটো হয়ে যাওয়া আকাশটার দিকে তাকালো আদিত্য। ভাবনার কি শেষ আছে রে ভাই? কেন, মেয়ের অ্যাডমিশন তো হয়ে গেছে। তা হয়েছে, তবু নতুন স্কুল, অচেনা পরিবেশ, আমার ভীতু মেয়েটা ঠিকমতো মানিয়ে নিতে পারবে কিনা। রঘুবীর ধোঁয়া ওঠা চায়ে চুমুক মারল, হাসছে ফিক ফিক। এত সব চিন্তা আপনি করেন? না করলে কি আর গিন্নি মেয়েকে ভর্তি করার ভার আমার ওপর ছেড়ে দেয়? আদিত্য দায়িত্বশীল পিতার হাবভাব আনল মুখে। কি হ্যাপা যে গেল রে ভাই, ঘুম থেকে উঠেই ছোট, ভর্তির ফর্মের জন্য বিশাল বিশাল লাইনে দাঁড়াও, ৭ জায়গায় ঘুরে ঘুরে কোথায় মেয়ের নাম উঠল দেখে বেড়াও। এসব কি চারটিখানি কথা? কোথাও যদি আজ লিস্ট বেরোয় তো কোথাও বেরোয় ১০ দিন পর। একটা কোনো জায়গা টার্গেট করে বসে থাকলে। যাকগে, ঝামেলা তো চুকে গেছে। রঘুবীর আদিত্যর উচ্ছ্বাস থামাতে চাইল। আদিত্য থামল না। চুকেছে কিন্তু প্রায় কাঁদিয়ে ছেড়েছে। মেয়ে যে স্কুলে ভর্তি হতে চায় তাদের লিস্ট বেরোলো সব্বার শেষে, তা সেখানে ফার্স্ট লিস্টে মেয়ের নাম নেই। মাঝখান থেকে যে দুটো কলেজে নাম উঠেছিল সেগুলোতেও অ্যাডমিশন ডেট পার। তারপর সে যে কি টেনশন, মেয়ে মুখ কালো করে বসে আছে। মেয়ে ওখানে ভর্তি হতে পারলো না, কোথায় হলো তবে? না, মেয়ের আমার লাক ভালো, সেকেন্ড লিস্টে নাম উঠেছে। গতকাল টাকা পয়সা জমা দিয়ে ভর্তির পালা সাঙ্গ করে ঘাম দিয়ে জ্বর ছাড়ল। আদিত্য সিগারেট ধরিয়ে জোরে জোরে টান মারল। বৃষ্টি বাদলার বাজারে চায়ের দোকান প্রায় ফাঁকা। ৯টা বাজতে যায়। সকালটা তবু যেন আজ এগোতেই চাইছে না। পথঘাটের কোলাহলেও এক ধরনের নির্জীব আলস্য। আদিত্য অলস মেজাজে বলল, আমি কোথায় মেয়ের রেজাল্ট দেখে ভাবলাম যেখানেই যাবে মেয়ে আমার তুড়ি মেরে ভর্তি হয়ে যাবে। ও বাবা, গিয়ে দেখি সব বাপমার ছেলে মেয়ে ঝুড়ি ঝুড়ি নম্বর নিয়ে ঘুরছে, তাতেও কারোর তৃপ্তি নেই। এত এত নম্বর সব পায় কি করে বলুন তো? না পেয়ে উপায় আছে, বাপ মারা যা খাটায় ছেলে মেয়েদের।
রঘুবীর সুজির বিস্কুট চিবোচ্ছে কচকচ। বুলি ফুটতে না ফুটতেই হালে জুতে দিচ্ছে, তারপর শুধু টানো আর টানো। পলকের জন্য অ্যাটমের কচি মুখটা আদিত্যর মনে পড়ে গেল। রুনা যে কি করে ছেলেটাকে নিয়ে, একটুখানি আকাশের দিকে তাকানোরও ফুরসত নেই বেচারার। দীপুটাও কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে আদিত্য বিড়বিড় করল, কেন যে এত খাটায়, কেন যে এত খাটায়। কোনো বাপ মাই আজকাল আর ছেলে মেয়েদের ছাপোষা গেরস্থ দেখতে চায় না রায়দা। সব্বাইকেই বড় বড় চাকরি করতে হবে, লাখ লাখ টাকা কামাতে হবে, কথায় কথায় বিলেত আমেরিকা ছুটতে হবে। এই ব্যাপারটাতেই আদিত্যর কেমন ধন্দ লাগে। সবাই যদি 1 নম্বর হয়ে যায়, তবে 2 নম্বর 3 নম্বর থাকবে কারা? কিংবা কে জানে, এরপর হয়তো আর নিচের তলা অগা বগা বলে আর কিছু থাকবেই না দুনিয়ায়। পণ্ডিত আর বিজ্ঞানীতে গিজ গিজ করবে চারদিক। আচ্ছা, এমন একটা পৃথিবী যদি হয়ও, সেখানে বাপ্পা তিতিরের জায়গা থাকবে কোথায়? বাপ্পা রাশি রাশি টাকা আনছে ঘরে, তিতির জিন্স টি শার্ট পরে গাট গাট অফিস যাচ্ছে, খটাখাট কম্পিউটার চালাচ্ছে, প্লেনে চড়ে উড়ে বেড়াচ্ছে হিল্লি দিল্লি। না, তিতিরকে নিয়ে অন্তত তেমন কিছু আদিত্য ভেবে উঠতেই পারে না। স্কুল কলেজ পাশ করে একদিন তাকে কাঁদিয়ে মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। হাতে হলুদের ছোপ, কপালে ডগ ডগে সিঁদুর নিয়ে ঘর দোর সামলাবে। কচি কচি নাতি নাতনি লাফিয়ে লাফিয়ে উঠবে আদিত্যর কোলে। এই না যথেষ্ট? ইন্দ্রাণীও কি এইটুকুতেই সন্তুষ্ট? মনে হয় না। এত অল্পে খুশি হলে কি ছেলেকে অত দূর দেশে যাওয়ার জন্য এক কথায় ছেড়ে দিতে পারত? সহসা বাইরের ঝমঝম বর্ষা সিঁধিয়ে গেল আদিত্যর বুকে। পক্ষী মাতার মতো কোন শিশুকাল থেকে বাপ্পাকে শুধু নিজের করে আগলে রেখেছে ইন্দ্রাণী। বাপ্পাও বাবাকে তেমন পছন্দ করে না, আদিত্য জানে। তবু এক সর্বগ্রাসী টান হঠাৎ কেন যে আদিত্যর বুকের মাঝে চারিয়ে যায়। হা হা করে ওঠে সমস্ত অস্তিত্ব। এই অনুভূতির নামই কি অক্ষম পিতৃত্ববোধ? ভাবনার চিমটিটা থেকে আদিত্য ছাড়াতে চাইল নিজেকে। কেজো গলায় রঘুবীরকে জিজ্ঞাসা করল, আমরা তাহলে কখন যাচ্ছি আজ? রঘুবীর বিড়ি ধরিয়েছে। ঠিক 12:30টায় পৌঁছতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন? পেয়েছি বলেই না বৃষ্টি মাথায় করে সেই দমদম থেকে ছুটে আসা। গিয়ে লাভ হবে কিছু? মানে? আরে এ হলো রোড কন্ট্রাক্টরি ব্যবসা, 5 টাকার কাজে 55 টাকা লাভ। কিন্তু সে কাজ আমাদের দেবে কেন? আপনি তো বলছেন লোকটা পার্টির লোক। শুধু পার্টির লোক নয়, মন্ত্রীর ডান হাত। যখন তখন দরজা ঠেলে মন্ত্রীর ঘরে ঢুকে যায়। নয় তাই হলো, কিন্তু আমি তো পার্টি টার্টি করি না। দূর মশাই, কাজ দেওয়ার জন্য পার্টি লাগে নাকি? কাজ দেবে, কমিশন নেবে, চুকে গেল। তবে যাকে কাজ দেবে তাকেও মোটামুটি চেনা জানা বিশ্বস্ত হতে হবে, তাই না? আর তার জন্য তো আমিই আছি। আদিত্যর খুঁত খুঁত ভাব তবু যায় না। লোকটার সঙ্গে আপনার সত্যি পরিচয় আছে তো? আরে বাবা, কতবার বলবো, বলছি তো আছে। 2 দিন 4 দিনের নয়, আজ 20 বছরের পরিচয়। ওর হাড় হদ্দ সব আমার নখের ডগায়। রঘুবীর দাড়ি চুমড়োতে চুমড়োতে চকচক হাসছে। নকশাল আমলে লোকটা ছিল পুলিশের খোঁচড়, তারপর মা জননীর ভক্ত সেজে 5 বছর কাটিয়েছে। তারপর যেই দেখেছে ডামাডোল,
অমনি বেনজল হয়ে লাল রঙে মিশিয়ে নিয়েছে নিজেকে। লোকটার ঘ্যাঁত ঘোত জানি বলেই না এত খাতির আমার। গিয়ে দেখবেন কেমন আমার দেওয়া 1.5 রতির পান্না ধারণ করে আছে আঙুলে। আদিত্যর তবু ঠিক বিশ্বাস হয় না। এই রঘুবীর লোকটার সঙ্গে তো কম দিন ঘুরল না, কিন্তু কি লাভ হয়েছে আজ পর্যন্ত? শুধু হঠাৎ তেতে ওঠা বাবার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ হওয়া ছাড়া। হাসপাতাল থেকে ফেরায় স্তক কোথায় না গিয়েছে লোকটা। কদিন তো ইস্টার্ন বাইপাসে নিয়ে গিয়ে দিনভর চরকি খাওয়ালো। কি না, জমিগুলো দেখে রাখুন রায়দা, আমি মালিকদের ঠিকানা বার করছি। পার্টি ফিট করব আর টপাটপ বেঁচে যাব। কমিশন সবটাই আপনার। হা হতস্মি। কেনার লোক তো দূরের কথা, একটি মালিকের নাম ঠিকানাও খুঁজে বার করা গেল না। মাঝখান থেকে জমির স্থানীয় দালালরা ক্রূর চোখে দাড়িওয়ালাকে জরিপ করল কয়েকদিন। তারপর একদিন মাঠের মাঝে চড়াও হয়ে শাসিয়ে গেল দুজনকেই। আর স্টোনের ব্যবসা, তার কথা যত কম বলা যায় ততই ভালো। প্রথমে বলল, আপনাদের বড় ঘরটা দিন, জ্যোতিষ কার্যালয় খুলব। বাবাকে খুব ভুজুং ভাজুং দেওয়ার চেষ্টা করল। অর্জুন গাছের ছাল, শ্বেত বিড়ালার মূল, আপনি 100 বছর বাঁচবেন, কত কি গ্যাস খাওয়ানো। জানে না তো ওই দুধে বুড়ো কি মেটেরিয়ালে গড়া। যেই একদিন জোর হাঁপের টান উঠল, অমনি দূর দূর করে দিল ভাগিয়ে। তারপর শুরু হলো বাবুর নতুন বায়ানাক্কা। একটা ভালো চেম্বার না খুললে স্টোনের ব্যবসা ভালো জমে না রায়দা। একটা চেম্বারের ব্যবস্থা করুন, আমি ক্রেডিটে পাথর এনে আপনার দোকান সাজিয়ে দিচ্ছি। পার্টি ধরে স্টোন গছানোর দায়িত্বও আমার। কোথায় এখন আদিত্যর টাকা ঝলঝলাচ্ছে যে 10-20 হাজার টাকা খরচা করে জ্যোতিষালয় খুলবে। এদিকে নিজে তো ঠিক টুকটাক মক্কেল ধরে পাথর ধারণ করিয়ে চলেছে। তবে লোকটার যে অনেক কেষ্ট বিষ্টুর সাথে পরিচয় আছে, এ কথাও আদিত্য অস্বীকার করতে পারে না। বেশ কয়েকজন হাইফাই ব্যবসায়ীর ঘরে আদিত্যকে সঙ্গে করে নিয়ে গেছে রঘুবীর। আদিত্য দেখেছে তারাও বেশ খাতির করে কথা বলে জ্যোতিষী রঘুবীরের সঙ্গে। পুলিশের দুজন ডিসির বাড়িতেও রঘুবীরের অবাধ যাতায়াত, ওই পান্নাচুনির সুবাদেই। আদিত্য দোনোমনো করে বলেই ফেলল, দেখুন ভাই, অনেকগুলো দিন তো চলেই গেল। যদি কিছু হয় তো বলুন, নইলে আবার মান লজ্জা খুইয়ে প্রেসটার দেখাশোনাতেই নেমে পড়ি। আপনি আমার উপর বিশ্বাস হারাচ্ছেন রায়দা? আমি বলে আপনার জন্য হন্যে হয়ে ছুটে মরছি। কোথায় এমন বৃষ্টি বাদলার দিনে মাসিতে আমাতে ঘরে বসে অফিস বাবুদের মতো খিচুড়ি তেলে ভাজা খাবো, তা নয়। এমন দুর্যোগেও শুধু আপনাকে খবর দেওয়ার জন্য। আহা, অভিমান করেন কেন? আদিত্য রঘুবীরের হাত চেপে ধরল। কিছুই যে গুছিয়ে ওঠা যাচ্ছে না ভাই। এবার যাবে। কি করে যাবে? রাস্তা সারানোর কন্ট্রাক্টরেরই বা আমি কি বুঝি? আপনার তো বোঝার দরকার নেই। কতবার তো বললাম, কাজ বুঝবে সেই ঠিকাদার যে আদতে কাজটা করবে, রাস্তায় লোক খাটাবে। আমাদের কাজ হবে শুধু গভর্নমেন্টের কাছ থেকে অর্ডারটি বাগানো, আর ওই ঠিকাদারের হাতে অর্ডারটি তুলে দেওয়া, আর গুনে গিথে ভাগের টাকাটি ঘরে তুলে আনা। এত সহজে টাকা রোজগার হবে? হবে হবে। আপনি শুধু গভর্নমেন্টের খাতায় একবার নামটা এনলিস্টেড হয়ে যেতে দিন। রঘুবীর এদিক ওদিক তাকিয়ে একটু গলা নামালো। আবার সেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাওয়ালা ছেলেটাকে পুরো ফিট করা হয়ে গেছে। ব্যাটা কাল অবধি 10%-এর কমে রাজি হচ্ছিল না। অনেক রাত পর্যন্ত বাবা বাছা করে 7%-এ নামিয়েছি। খুব চালু মাল। বুঝে গেছে ওর ওই ডিপ্লোমার চৌথা কাগজটি না দেখাতে পারলে আমাদের এনলিস্টমেন্ট হবে না। শালা, এদিকে একটা কারখানায় কাজও করছে, আবার উপরিরও লোক 16 আনা। তা থাকুক, 7% শেয়ারেই থাকুক।
বাকি 93 তো আপনার আমার। 93 নয়, যে কাজ দেবে তার ভাগটাও ধরুন। কাজ দেবে, ন্যায্য পাওনা তো নেবেই। তবে একটা কথা রায়দা, আপনাকেও কিন্তু মাঝে মধ্যে সাইটে যেতে হবে। সাইট মানে তো উদয়নারায়ণপুর। এখন আপাতত উদয়নারায়ণপুর, ওখানেই মাইল 5 কাজ পেলে জীবন কেটে যাবে। যা, 5 মাইল আর কদিনের কাজ? আপনি এখনো সত্য যুগে পড়ে আছেন রায়দা। 5 মাইল রাস্তা শীতে শুরু করে বর্ষার আগে শেষ করবেন। বর্ষায় রাস্তা ধুয়ে যাবে, আবার শীতে শুরু করবেন। এইভাবেই বর্ষা আর শীত খেলতে খেলতে জীবন কেটে যাবে। রঘুবীর চোখ ছোট করল। কন্ট্রাক্টরদের যদি কাজেই না লাগে, তাহলে ভগবান কষ্ট করে বর্ষা আর শীত দুটো আলাদা ঋতুর সৃষ্টি করতে গেলেন কেন? আদিত্য চুপ করে গেল। ডাল খাওয়া বিশ্বাসটা ফিরতে চাইছে না। রঘুবীরের ওপর আর একবার নির্ভর করে দেখবে, কিন্তু কাজটা কি এতই সোজা? একটা কোম্পানি খাড়া করে ফেললাম, সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের খাতায় নাম উঠে গেল, কাজ আসতে লাগলো। তাই যদি হয়, তবে যে কোনো লোকই তো এভাবে কমিশন খাইয়ে একটা ব্যবসা শুরু করে দিতে পারে। রঘুবীর উঠে দাঁড়িয়েছে। আপনি তাহলে ঠিক 12টায় চলে আসছেন তো? আদিত্য অন্যমনস্কভাবে মাথা নাড়ল। কোথায় দাঁড়াবেন মনে আছে? রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিম গেটে। আমি বীরেনবাবুকে নিয়ে ঠিক 12টায় কিন্তু ওখানে চলে আসছি। বৃষ্টি একটু ক্লান্ত হয়েছে। ছাই রং মেঘে তবু ছেয়ে আছে আকাশ। বিরতির অবকাশে গুড় গুড় তামাক টানছে। ছিড়ছিড় জল ছিটিয়ে ছুটে বেড়াচ্ছে রিকশা বাহিনী। মানুষজন দ্রুত পায়ে গন্তব্যের দিকে চলেছে। একটা ভেজা কাক এসে চায়ের দোকানের চালে বসল। ক্ষুধার্ত স্বরে চিৎকার করছে। আর 1 কাপ গরম চা খেতে খেতে আদিত্য রুনাকেও দেখতে পেল। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছে। রঙিন ছাতার আড়াল থেকে আর চোখে তাকাচ্ছে চায়ের দোকানের দিকে। আদিত্যর সঙ্গে চোখাচোখি হতেই ছাতায় ঢেকে নিল মুখ। বাড়ি ফিরে আদিত্য আগে ঝটপট দাড়িটা কামিয়ে নিল। স্নান খাওয়া সেরে ঘরে ফিরে দেখল বাপ্পা ফিরেছে। দীপুর কাছ থেকে চেয়ে আনা সুটকেসে সদ্য কেনা ব্রাশ, পেস্ট, সাবান, টুকিটাকি ওষুধপত্র ভরছে। ছোট্ট সুটকেস জামা কাপড়ে বোঝাই। কাল রাত্রেই সব গুছিয়ে দিয়েছিল ইন্দ্রাণী। এখন খোলার পর বাক্সটাকে ঠিকমতো কবজা করতে পারছে না বাপ্পা। তাই দেখে তিতির মুখ টিপে হাসছে। আদিত্য বলল, সর, আমি বন্ধ করে দিচ্ছি। তিতির জোরে হেসে উঠল। হাতে দিও না বাবা, ও কাউকে সুটকেস ছুঁতে দিচ্ছে না। আমি বললাম হাঁটু দিয়ে চেপে দিচ্ছি, তুই লাগা। এই, ফ্যাচর ফ্যাচর করিস না তো। বাপ্পা কড়মড় করে উঠেছে। হট সামনে থেকে। আদিত্য নরম গলায় বলল, তো ট্রেন কটায় রে? 2:50। বাপ্পা আদিত্যর দিকে তাকালো না। কখন বম্বে পৌঁছবে? 28 আওয়ার্স লাগবে, হিসেব করে নাও। ওখানে গিয়ে কোথায় উঠবি, কিছু ঠিক করেছিস? রাস্তায় থাকবো না। দেখিস, স্টেশনের পাশের হোটেলগুলো বেশিরভাগ কিন্তু চোর হয়। সব জায়গায় কি তোমাদের কলকাতার মতো? তা নয়, তবু সাবধান করার জন্য বলা। ঠিক আছে ঠিক আছে। ছেলে বিরক্ত হচ্ছে বোঝা যায়, তবু আদিত্যর ছেলের সঙ্গেই কথা বলতে খুব ইচ্ছে হচ্ছিল। আসন্ন যাত্রার উত্তেজনায় টান টান বাপ্পার মুখটা দেখে কেমন যেন মায়া জাগছিল তার। আলমারি খুলতে খুলতে ফের প্রশ্ন করল, নিজের তালা চাবি নিয়েছিস তো? হোটেলের তালা চাবি ব্যবহার করবি না। ফিরছিস কবে? কাজ শেষ হলে। 2-1 দিন বেশি থেকে যেতে পারিস। জুহু বিচ, মালাবার হিল,
কত সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা আছে, মহাবালেশ্বর, খান্ডালা। আমি বেড়াতে যাচ্ছি না। তবু যদি সময় পাস। আদিত্য আর কথা বাড়ানোর ভরসা পেল না। আলমারি ড্রয়ারে হাত খরচ রেখে দেয় ইন্দ্রাণী। সেখান থেকে গোটা 20 টাকা পকেটে পড়ল। বেরোনোর আগে বাপ্পার পাশে এসে দাঁড়ালো কয়েক সেকেন্ড। সংকুচিতভাবে হাত রাখল ছেলের মাথায়। সাবধানে যাস। দুর্যোগের দিন, বুঝিসই তো তোর মা এখানে। কথা অসমাপ্ত রেখেই পথে নামল আদিত্য। আবার বৃষ্টি আসছে। আকাশ ঘন হয়ে ঝুলে আছে বহুতল বাড়িগুলোর মাথায়। ছাতা হাতে হন হন পা চালাচ্ছে আদিত্য। বৃষ্টি নামার আগেই বাসে উঠে পড়তে হবে। বাস রাস্তার কাছাকাছি আসতেই সামনে কন্দর্প। আপাদমস্তক বর্ষাতিতে মুড়ে ফিরছে স্কুটারে। আদিত্যকে দেখে থামল। বেরোচ্ছ কোথায়? চারদিকে তো জল জমে গেছে। কাজ আছে রে, যেতেই হবে। পারো তুমি, এমন দিনেও তোমার কাজ। কন্দর্প স্কুটার রাস্তার ধারে সরালো। তোমার সঙ্গে আমার একটা কথা ছিল দাদা। ফিরি, রাত্রে শুনব। কন্দর্প 2-1 সেকেন্ড চুপ থেকে বলল, কথাটা খুব আর্জেন্ট। আর্জেন্ট তো সকালে বলিসনি কেন? চা খেতে খেতে দোতলায় এলি। কথাটা বাড়িতে বলা যাবে না দাদা। কন্দর্প স্ট্যান্ড নামিয়ে স্কুটার ভালো করে দাঁড় করালো। আমাদের সামনের স্যান্নাল বাড়িটা ভাঙা হয়েছে, দেখেছ? হ্যাঁ দেখেছি। কেন? যে লোকটা ওখানে ফ্ল্যাট বানাচ্ছে তাকে চেনো? চিনি মানে দেখেছি। লোকটা নাকি ফিল্ম লাইনেরও লোক। আদিত্য একগাল হাসল। তোর সঙ্গে আলাপ আছে? এতক্ষণ তো ওর সঙ্গেই ছিলাম। আমি ওর একটা ফিল্মে কাজ করছি। বাহ। আদিত্য ঘড়ি দেখছে, আকাশটাকেও। অশোকদা মানে ওই ভদ্রলোকের সম্পর্কে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। কন্দর্প ঢুঁকে গিলল। অশোকদা আমাদের বাড়িটাও চায়, ভেঙে ফ্ল্যাট বানিয়ে দেবে। আদিত্য হকচকিয়ে গেল। দীপু একবার হাসপাতালে বাড়ি ভাঙার কথা বলেছিল বটে। ইন্দ্রাণী নিষেধ করায় এই নিয়ে আর মাথা ঘামায়নি সে। দীপুও নতুন করে কথাটা তোলেনি। এখনো সেই ভাঙাভাঙির ভাবনা চিন্তা চলছে নাকি? আদিত্য ভুরু কুঁচকে তাকালো। তো বাবার কাছে কথাটা কি করে পারা যায়? তা আমি কি করে বলবো? না মানে মেজদা মাঝে একটা খিঁচ বাঁধিয়ে রেখেছে তো। কি একটা প্রমোটার ধরে এনেছিল, বাবা তাকে হুট আউট করে দিয়েছে। এখন আমার বলতে যাওয়াটা কি ঠিক হবে? এই কথার জন্য তুই আমাকে দাঁড় করিয়েছিস? কন্দর্প আদিত্যর হাতে হাত রাখল। দেখো দাদা, যে যাই বলুক, আমি জানি বাবার আসল উইকনেস হচ্ছ তুমি। বাবাকে তুমি যদি চেপে ধরো, বাবা জেদ রাখতে পারবে না। বাজে কথা। বাবা আমাকে দেখতে পারে না। আদিত্য চোখ শুরু করে দেখছে ভাইকে। তাছাড়া আমি বলতে যাবই বা কেন? আমি তো বাড়ি ভাঙা চাই না। চাইবে না কেন? ওই তো এখন বাড়ির ছিঁড়ি। কোনো মেনটেনেন্স নেই, কলি ফেরানোর পয়সা নেই, ভাগের মা গঙ্গা পায় না দশা। নতুন বিল্ডিং হলে একটা ঝকঝকে 3 রুম ফ্ল্যাট পেয়ে যাবে, মোজাইক করা, সঙ্গে কিছু করকরে টাকাও। আমার ফ্ল্যাট বাড়ি ভালো লাগে না রে, কিরকম বস্তি বস্তি মনে হয়। টাকাটার কথা ভাবো। অন্তত 1,00,000 করে দেবে, ক্যাশ। ওই টাকায় তুমি নতুন বিজনেস শুরু করতে পারবে। মুহূর্তের জন্য দোদুল্যমান হলো আদিত্য। 1,00,000 টাকা? পর মুহূর্তেই সংবিত ফিরেছে। যে বাড়িতে মানুষ জন্মায়, বড় হয়, প্রতি পলে যে বাড়ি থেকে নিঃশ্বাস নেয়, তার ইট কাঠ বালি সিমেন্ট লোহা সবই তো অঙ্গ প্রত্যঙ্গের মতো হয়ে যায়। আদিত্য চোখ বুজে বলে দিতে পারে তাদের বাড়ির কোথায় কটা দাগ আছে, দাদু ঠাকুমার মৃত্যুচিহ্ন হিসেবে কোন ঘরের মেঝেতে পেরেক পোঁতা আছে,
সুদীপ আর সে ছোটবেলায় বল মেরে প্যাসেজের ঠিক কোন জায়গাটার ছাল চামড়া তুলে দিয়েছিল একেবারে। আর আদিত্যর মার স্মৃতি তো লেপে জুপে আছে গোটা বাড়িতেই। রাগত স্বরে আদিত্য বলল, টাকার লোভ দেখাস না চাঁদু। নিজেদের বাড়ি হলো নিজেদেরই শরীর, তাকে ভেঙে ফেলার কথা কি করে যে ভাবতে পারিস তোরা? শরীরও অনন্তকাল থাকে না দাদা, পরমায়ু ফুরোয়। বাড়িও একদিন ভাঙা পড়বেই, আজ না হয় কাল। সে যখন হবে তখন দেখা যাবে। যখন নয় দাদা, শিগগিরই হবে। তুমি কি ভাবছ মেজদা মেজ বৌদি এইভাবে হাটের মাঝে থাকা চিরকাল মেনে নেবে? একবার যখন মেজদা প্ল্যান করেছে তখন বাড়ি ভাঙবেই। আর মেজদার নিউ বিল্ডার্স যদি কাজটা পেতে পারে তাহলে তুমি বলো, ওয়াই নট অশোকদা? মেজদা কি সব ব্যাপারে ফেয়ার ডিলিংস করে? নিজেরা সব থেকে ভালো ঘর দুটো নিয়েছে, দোতলার বড় বারান্দাটা নিয়েছে। বড় ভাই হিসেবে তোমার কি ওটা প্রাপ্য ছিল না? তোমার আমার ঘরে ভালো মতন আলো বাতাস ঢোকে? তুই তো বেশ প্যাঁচালো হয়ে গেছিস জানো। প্যাঁচালো নয়, প্র্যাকটিক্যাল, চোখ কান খোলা রাখা মানুষ। তা এতই যদি মরিয়া ইচ্ছে, নিজে গিয়ে বাবাকে বল। মুরদে না কুলোয় তোর বৌদিকে দিয়ে বলা। না না, বৌদি নয়। কন্দর্প যেন শিউরে উঠল। তুমি প্লিজ বৌদিকে এসব কথা বলো না। কেন বৌদি নয় কেন? এত ভাব তোদের। ও তুমি বুঝবে না। যতই হোক বৌদি বৌদি, তুমি দাদা দাদা, ব্লাড রিলেশন। কন্দর্প তোতলাচ্ছে। আমাদের ভাইয়ে ভাইয়ে কথা, এর মধ্যে বৌদিকে টানা ঠিক নয়। আসল কথা বল, তোর বৌদিকে তুই ভয় পাস? আদিত্য হেসে ফেলল। আমিও পাই রে। কন্দর্প হাত কচলালো। তাহলে তুমি বাবাকে বলছো? বললাম তো আমি বাড়ি ভাঙা চাই না। আমি কেন বলবো? আমাদের জন্য বলবে, তিতির বৌদি বাপ্পার কথা ভেবে বলবে। বাবা মারা গেলে বাড়ি ভাঙা হবেই, কিন্তু তখন মেজদা কন্ট্রোল নিয়ে নেবে। কি ডিল করবে, কোথায় আমাদের ল্যাং মারবে তুমি টেরও পাবে না। আর অশোকদা করলে আমাদের দিকে আগে টানবে। দীপুকে তাহলে তখন ঠকানো যাবে বলছিস? আদিত্যের মুখ তেতো হয়ে গেল। একটি কথাও আর বলতে শুনতে ভালো লাগছিল না তার। কন্দর্পের পিঠে আলগা চাপড় মেরে বলল, ঠিক আছে, একটু ভাবি। বাড়ি বলে কথা, বলেই দ্রুত হাঁটা শুরু করেছে। বেশ কয়েক পা এগিয়ে আদিত্য ঘুরে তাকালো একবার। কন্দর্প নড়েনি, স্কুটারের পাশে স্থির দাঁড়িয়ে তাকেই দেখছে।